hostinger.com hostinger.in hostinger.in এখন কি করছে হোস্টিংয়ের ডোমেইন পারচেজ হবে। আগে দেখানো ছিল ডোমেইন পারচেজ করা যায়, হোস্টিংয়ার থেকেও ডোমেইন পারচেজ করা যায়, গোডাডি থেকেও করা যায়। গোডাডিতে মিনিমাম 2-3 ক্লাস হয়েছে ডোমেইন পারচেজ। আর হোস্টিংয়ারতে নিলে আবার অনেকটা কষ্ট কম হয়, হোস্টিংয়ারেও আর অনেকটা কম হয় কোনো সময় গোডাডিতেও কষ্ট কম হয়। ঠিক আছে, যখন যেমন আছে। আপাতত আমরা এখন নিচ্ছি হোস্টিংয়ার থেকে। ঠিক আছে, পরপর বলে ডোমেইন সাইট বলবো নাকি? ডোমেইন হচ্ছে নাম, যেমন শিক্ষাহোম.com। বুঝতে পেরেছি, মানে ওই জায়গা থেকে ডোমেইনগুলো পারচেজ করি আমরা। হ্যাঁ, তো আমি বলছি যে ডোমেইনকে পারচেজ করার সাইট তো হলো, তাই না? কোম্পানি এর কোম্পানি এগুলো এর ডোমেইন বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, ডোমেইন বিক্রি করে, হোস্টিংয়ার, গোডাডি এসব ডোমেইন সেলার অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা নেমচিপ আছে, বিগওয়াগ আছে, ব্লু হোস্ট আছে, এরা সব ডোমেইন সেল করে। গোডাডি একটা আছে না? হ্যাঁ। গোডাডি আছে। তো এবারে আমরা যখন হোস্টিংয়ারে যখন প্রবেশ করব তখন এখানে এক জায়গায় চাইবে লগইন বলে চাইবে। আমরা ফার্স্ট টাইম আমাদের ইউজার আইডিটাকে লগইন করে নেব। যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নেব। এবারে কন্টিনিউতে ক্লিক করব। হোস্টিংয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, ওখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করা যায়। আর আগে যদি কোনো ইমেল আইডি আমাদের যদি অ্যাক্সেস দেওয়া থাকে তো ওখান থেকে আমরা মানে গুগল থেকে পুরো ওখান থেকে অ্যাক্সেস নিতে পারবো ডাইরেক্ট। লগইন হয়ে গেছে। এবারে ভেরিফিকেশন করতে হবে। ডোমেইন পারচেজ করার জন্য ডোমেইনসে চলে যাব। ঠিক আছে, এবার এখানে ডোমেইন সার্চ করব। তাহলে নিচে ডোমেইন সার্চের অপশন আছে, ডোমেইন সার্চ করব, ডোমেইন নাম হবে বলে দিচ্ছি। এবার আমরা মোটামুটি ধরুন মানে যেটা অ্যাকচুয়ালি সার্চ করা হয় মেন, এবার ধরুন আমরা যদি যেহেতু করছি জার্নি প্রোর জন্য, তো জার্নি প্রোর জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, জার্নি প্রো তো কেউ সার্চ করবে না। ওদের অ্যাকচুয়ালি সার্ভিস হচ্ছে, ওদের যে সার্ভিস আমরা অ্যাকচুয়ালি সার্ভিস ধরে সার্চ করি। মেন আমরা যে গুগলে যে সার্চ করি সবসময় সার্ভিস ধরে, তো কেউ ব্র্যান্ড ধরে খুব একটা কেউ সার্চ করে না। তো আমরা এর যে সার্ভিস আছে কার রেন্ট সার্ভিস, কার রেন্ট। হ্যাঁ, এরা সব গাড়িতে মানে মানে এরা সব মানে যে সব মানে কোম্পানির যে গাড়ি আছে গাড়িগুলো ভাড়ায় দেয়। এদের মানে অডি, থার টার যেগুলো যে কোম্পানি হয় না, গাড়ি হয় না, সেই গাড়িগুলো এরা ভাড়া দেবে। ঠিক আছে, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, নিয়ে যাওয়ার একদিনের জন্য। ঠিক আছে, লং ট্যুর, ওয়েডিং, অ্যানিভার্সারি, মোটামুটি সব রকম কিছুর জন্য এরা ভাড়ায় দেয়। হোয়াটসঅ্যাপটা করলো আমার ডোমেইনটা, হোয়াটসঅ্যাপ ওপেন করো। ফাইলে পাবলিশ করব, ফাইল কি নাম আছে প্রথমে ফাইল, এখানে? ওটা ওটা আমি লিখে দিয়েছি।
ওটা না নিচে কপি করো করে পেস্ট করো অর্থে এক মিনিট। নিচে ট্যাগ দাও ওটা কপি করো। এবার আমরা একটা লিংক আছে, মানে যে লিঙ্কটি খুঁজবো সেই লিঙ্কটাকে এখানে আমরা পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, এই যে ডোমেনটা আছে এই ডোমেনটাকে আমরা সার্চ করব অ্যাভেলেবেল আছে কিনা। currentinkolkata.com অ্যাভেলেবেল আছে। এটা আছে কলকাতা কার রেন্ট, কলকাতা রেন্ট কার আছে, রেন্ট এ কার, কলকাতা রেন্ট এ কার। अवेलेबल है হ্যাঁ মানে এগুলো সব অ্যাভেলেবেল আছে, xyz.io.com.net আছে। আমাদের মোটামুটি যেটা দরকার সেটা আছে। বুঝলি? কার রেন্ট কাল ইন কলকাতা, হ্যাঁ ওটা বাই নাও বলো। এক বছর, এক বছরের জন্য আছে 799 টাকা, যেখানে জিএসটি মিলিয়ে সব পড়বে 960 টাকা, 960.44। আর যার মধ্যে 161.44 টাকা হচ্ছে জিএসটি আছে। কন্টিনিউ পেমেন্ট মেথড, ইউপিআই করো, এলপিআই, এটাই। মারো 9064 313651 313651। এটা কি ইউপিআই আইডি আছে? ওটা কপি করে অ্যাড্রেস পেডিএম বলো, পেডিএম না করে আমি অ্যাড্রেস और सारा नहीं सारी AXL বলো, AXL AXL না, নট অ্যাভেলেবল। এক্সেল এর পর কিছু তো আছে। एक्सेल वाई एक्सेल ये ना वो एक्सेल है ये ना तो YBL বলো, वाई भी YBL ওয়াইবিএল মানে ইয়ে চলে যাচ্ছে তাহলে গুগল পে। নাও নাও কন্টিনিউ, এবার ডাইরেক্ট ব্যাংকের তে। হ্যাঁ নতুন কেন ওদের ওই সাইডের জন্য কত টাকা ওটা বলছো? 960। আমার কাছে এসেছে একটু বেশি করে এসেছে, এই ফোন থেকে চার্জ কাটছে, এই ব্যাক করে পেটিএম করো। কত বাজে ফোন করে? 100 টাকা পেমেন্ট করতে হবে। এবারে না ওটা পেটিএম একেবারে ব্যাক করো, এই পেমেন্ট মেথডটাই ব্যাক করো। পেটিএম ইউপিআই বাদ দাও। আর কি ওপরে বল পে আছে, यूपीआई तो बोल दो कि कार्ड दे दो, कार्ड দিয়ে করলে ভালো। নাম দাও, মজিদার কাজী, AGIT আলী লোকেশন, কার্ড নাম্বার, স্পিডটা আমি ঠেলতে পারছি না ওই যে একটু আগে যেটা বললাম না 160 টাকা যে বিলটা ছিল
180 টাকা যে ওরা যে এটা কেটেছিল না চার্জটা, যার মধ্যে ভ্যাট আছে 18% প্লাস 1 বছরের ওদের একটা সার্ভিস ফি থাকে, ঠিক আছে, যেটা 14.93%। মানে ওই হ্যাঁ 14 টাকা মানে 93 পয়সা। 53 53 61 61 9410 9410 8548 48 4282 82 0726 475 OTP मारो 66 85 37 এখানে এসে ভালো আছে এখানে তো কোনো এক্সট্রা কিছু কাটে না। ব্যাস পারচেজ করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কোন চার্জ করেন জিনিসটা কান্ট্রি ইন্ডিয়া পার্সোনাল, সেটআপ করতে বলছে ডোমেনটা, ঠিক আছে। এবার ফিনিশ ডোমেন রেজিস্ট্রেশন, এবার ডোমেন রেজিস্ট্রেশন দিয়ে ফিনিশ করতে বলছে। তারপরে নেক্সট এটা পার্সোনাল হবে হ্যাঁ এটা পার্সোনাল। কোম্পানি বা অর্গানাইজেশন নামে না অ্যাকচুয়ালি আমি তো দিতে পারো, পার্সোনাল দিতে পারো। পার্সোনাল করলে কি হবে, যে জিএসটি এক্সটি কিছু দিতে হবে না, কোনো কিছু না, ঠিক আছে। কোম্পানি করো, কোম্পানি বা অর্গানাইজেশন করো, দেখাচ্ছি এবার এরকম লিঙ্ক করো, নিচে আনো কোম্পানি নেম, জার্নি প্রো কোম্পানি নেম হাজার, তারপরে রেজিস্টার করে তারপর আরো অনেক কিছু চাইতে পারে, ঠিক আছে। এটা ফিনিশ করতে হবে। আর এই করো পার্সোনাল করো, আচ্ছা আচ্ছা কোম্পানি করো, সব আছে ওই ডিস্ট্রিক্ট সব আছে। নেক্সট করো কোম্পানি নেম, রেজিস্ট্রেশন কোম্পানি নেম জার্নি প্রো দিও, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, অ্যাড্রেস পার্সোনাল করে এত ফিল আপ করতে হয় না না পার্সোনাল এত হয়, ও পার্সোনালে সবাই থাকে কিন্তু জিএসটি মানে জিএসটিটা থাকে না। এখানে জিএসটি কোম্পানি বা হ্যাঁ এখানে কোম্পানির আন্ডারে জিএসটি থাকে। জিএসটি অপশনাল হবে কি জিএসটি মানে ম্যান্ডেটরি না, অপশনাল তো হ্যাঁ হ্যাঁ মানে সাইন আপ করতে হবে অ্যাড্রেস দিয়ে দাও তুমি, বেলেরঘাট কলকাতা। ঠিক আছে বেলেরঘাট, সরি বেলেঘাটা, বেলেঘাটা বেলেঘাটা কলকাতা 7,10,000 কোড দিয়ে দাও 7,10,000 ব্যাংক কি আছে ব্যাংক 7 কমানো না কমার পাশে 7,10,000 কমাও পোস্ট অফিস এরকম ওখানে 7,10,000 কিলো টাকা করে হবে। নাম্বার দিয়ে দাও 988 3134 280। আপাতত লিখে দিয়েছে আমাদের মানে সব ফিল আপ মানে কমপ্লিট হয়ে গেছে। এবার বলছে যে ডোমেন তো সেটআপ হয়ে গেছে, কিন্তু ওই ডোমেনটার সাথে কোনো হোস্টিং কানেক্ট নেই, তাই বলছে যে এখান থেকে একটা হোস্টিং নিয়ে দেওয়া হবে।
ঠিক ঠিক আছে? আছে 69 হ্যাঁ মানে 69 টাকা পার মান্থ। হোস্টিং কানেক্টটা কি করে করব? হোস্টিং তো পারচেজ করতে হবে, ঠিক আছে? এটা শুধু এখন ডোমেইন যেটা ফার্স্ট টাইম পারচেজ করা হলো তবে অত কানেক্ট এবার বলছে যে ডোমেইন তো কিনে নিয়েছো, ডোমেইনের সাথে হোস্টিং এর প্রয়োজন পড়বে, হ্যাঁ তাহলে এখানে হোস্টিং বলছে যে এখান থেকে কিনে নিতে পারো। তোমার একটাই সাইট যখন একটা সাইটের জন্য পার মান্থ এত টাকা মানে দেখাচ্ছে, এত টাকা নেবে, আর বেশি নেবে, ঠিক আছে? আর এখন এই যে ফ্যাসিলিটি গুলো আছে ফ্যাসিলিটি গুলো পেয়ে যাবে। এগুলো স্টার্ট করতে পারো একটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? কিন্তু আমাদের হোস্টিং অন্য হোস্টিং সার্ভার কেনা আছে, ঠিক আছে? ক্লাউড সার্ভার কেনা আছে, তাহলে এই হোস্টিং সার্ভারটা এখান থেকে না নিয়ে আমার এই যে ডোমেইন আছে, হ্যাঁ? ও আচ্ছা। আমাদের এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনের সাথে আমাদের যে হোস্টিংটা কেনা আছে তার সাথে কানেক্ট করব, ঠিক আছে? একটু মানে এখানে মনে করো মানে ফার্স্ট টাইম ধরো ইন্ডিভিজুয়াল কোনো সাইট ক্রিয়েশন এর জন্য হয়তো বা করছে, তারা তো হোস্টিং সার্ভার কেনার খাওয়ার কথা নয়, মানে মানে কি বলে এজেন্সি নেওয়ার কথা নয়, তাহলে সে এখান থেকে ডাইরেক্ট শিখতে নেবে তাই না? সে ডাইরেক্ট ডোমেইনে হোস্টিং করতে হবে, ডোমেইন নিয়ে নিলো হোস্টিং অপশন পেয়ে যাচ্ছে, এটাই তার জন্য বেটার হবে। একদম। এবার চলে যাও ডোমেইনসে চলে যাও। এখানে ধরো তোমাদের থেকে স্কিপ করে দিই। আমাদের থেকে যদি কেউ হোস্টিং মানে নিতে চায় তাহলে কি তারা এখানকার থেকে বেশি ফেসিলিটি পাবে? এখানে যেটা যে অপশনগুলো দিয়েছে, ঠিক আছে? একটা এটা হচ্ছে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং মানে একটা সার্ভার আছে, সেই সার্ভার থেকে বিভিন্ন লোকের কাছে ওই সার্ভারটা সবার কাছে ঘুরে, ঠিক আছে? আমি ইউজ করছি সেই সার্ভারটা, এই যে একটা ধরুন মোবাইল কম্পিউটার, ঠিক আছে? এই একটা কোম্পানি এই কম্পিউটারটা আমরা 5 জন ইউজ করছি, ঠিক আছে? এটা শেয়ার করে ইউজ করছি, মানে এটা হচ্ছে শেয়ার হোস্টিং হয়ে গেল। সেম এরকম এই যে সার্ভারটা আছে, এই যে হোস্টিংটা, এটা হচ্ছে একটাই সার্ভারে আছে কিন্তু সবাইকে ভাগ ভাগ করে দিয়েছে যে তুমি এত লিমিট ইউজ করতে পারবে, তুমি এত ইউজ করতে পারবে, এই করে করে 5-10 জনের ভাগ করে দিয়েছে, তাহলে এর থেকে কি কস্ট কমে গেল, ঠিক আছে? এবার ব্যাপারটা হলো কিন্তু এখানে কি সমস্যা হয়, একটা লিমিটেশন থাকে, সাইট স্লো হয় অনেক, ঠিক আছে? তারপর কারোর সাইট হয়তো বেশি ট্রাফিক এলো, আমার সাইট স্লো হয়ে যাবে, কেউ হয়তো কোনো কিছু প্লে করলো, আমার পেনাল্টি লেগে যেতে পারে, র্যাঙ্কিং এর সমস্যা হয় অনেক, ঠিক আছে? আরো অনেক সমস্যা হয় যখন এসইওর কাজ করা হয় বা র্যাঙ্কিং এর জন্য, মানে আমার র্যাঙ্কিং আসতেই হবে, সেই সব কাজের জন্য মানে এই শেয়ার হোস্টিং না নেওয়াই ভালো। কিন্তু এবার হয়তো মনে হচ্ছে আমার একটাই ওয়েবসাইট, বেশি কিছু প্রয়োজন নেই, জাস্ট শো করানোর জন্য, তাহলে কোনো ব্যাপার নেই, শেয়ার হোস্টিং এ নিয়ে যেতে পারো। যেমন আমাদের ক্লাউড হোস্টিং মিনিমাম 10-এর নিচে কোনো ক্লাউড হোস্টিং নেই, 10,000 সব থেকে কম 10,000, 10 থেকে 12,000 থেকে স্টার্ট ক্লাউড হোস্টিং। আর এটা হচ্ছে 3 থেকে 3,000 টাকা থেকে 2,000 টাকা 4,000 টাকা বছরে স্টার্ট, ঠিক আছে? মানে 10-12 থেকে স্টার্ট, আর হচ্ছে 2-3,000 টাকা স্টার্ট, মানে কত ডিফারেন্স, ঠিক আছে? এগুলো শেয়ারিং হোস্টিং, শেয়ার হোস্টিং বলে। হ্যাঁ, এটা শেয়ার হোস্টিং, ঠিক আছে? আমাদের কেনা আছে ক্লাউড হোস্টিং, বা ব্যাপারটা হচ্ছে আমি ক্লাউড হোস্টিং নিয়ে রেখেছি, আমি ওই ক্লাউড হোস্টিং এ অনেক জনের অ্যাড করতে পারবো, ঠিক আছে? এবার যে ক্লায়েন্ট তার তো একটাই ওয়েবসাইট করবে, সে যদি একটা ওয়েবসাইট কেনে, এমনিতে তার স্লো হবে, প্লাস তার চার্জও বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি ক্লাউড সার্ভার নেবো, এর থেকে 10 গুণ স্পিড হবে, 10 গুণ লিখেও রেখেছে, 10 গুণ স্পিড এসছে। আর তার কারণ আছে, কারণ মনে করো একটা সার্ভার থেকে 10 জন করবে, 10 জন তো সবসময় ব্যবহার করবে না, কিন্তু হিসাব মতো ব্যবহারের লিমিট মানে ব্যবহারের হিসাব মতো কম হবে, আর যে কারণে স্পিডটা অ্যাভেলেবেল থাকাটাই স্বাভাবিক। আরো অনেক ফিচার্স আছে, ওটা পরে আমি দেখাচ্ছি। এই শেয়ার হোস্টিং আর পরে একবার দেখিয়েছিলাম, ডিফারেন্স অনেক ডিফারেন্স আছে, পরে দেখাচ্ছি। সার্ভিস হিসাব মতো মানে ক্লাউড হোস্টিং এর সার্ভিস বেটার পাওয়া যাবে, এবং মানে তোমার মানে অ্যামাউন্টটা বেশি লাগছে, তাই তো? হ্যাঁ, তা আমরা এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করে যাবো, নিচে ডোমেন আসুন। এই আমাদের ডোমেনেই চলে এসেছে 2025 সাল পর্যন্ত, এক্সপায়ারি ডেট আছে 2025/3/14, মানে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত 2025 সালে। 24 মানে এক মাস, এক বছর পুরো। এক বছর। এবার কি করবো আমরা, এই যে সার্ভারটা আছে এবার আমাদের কোথায় অ্যাড করবো, আমাদের যে আমাদের যে ক্লাউড সার্ভার যেটা আছে, আমাদের ক্লাউড সার্ভারে এবার আমরা কানেক্ট করবো। আমরা একটা ক্লাউড সার্ভার কিনে রেখেছি, আচ্ছা, ঠিক আছে? সেই ক্লাউড সার্ভারে এবার আমার ক্লাউড সার্ভার কি লগ ইন করবো, নিচে একটা ক্রোম না, ক্রোম আসুন, নিচে আসুন, নিচে অ্যাড করো, সাইন ইন করো।
এবার আমাদের ক্লাউড সার্ভারটা কেনা হয়েছে এই জিমেলে hello.html ডিজিটাল স্পার্ক গ্রুপ নেক্সট বাবু बस पासवर्ड का राजी कैरेक्टर 26 পাঁচ ছয় দুই 752 সে পাসওয়ার্ড করুন ঠিক আছে চেক করুন I am in এখানে এসে হোস্টিং কার্ড লিখুন আগেরবার কি হলো হোস্টিং কার্ডে ডোমেইন নিলাম আর এখান থেকে আবার হোস্টিং করে দিচ্ছি তো ঠিক আছে বাস নিচে এবার আমরা ডোমেইন আছে হোস্টিং আছে নাকি হ্যাঁ এবার এটা হোস্টিং নেওয়া হচ্ছে হোস্টিং নেওয়া আছে মানে নেওয়া আছে জাস্ট আমরা দুটোকে মানে মার্জ করব ঠিক আছে কানেক্ট করব দুটোকে আবার আমার যে হোস্টিং সার্ভারটা যে জিমেল থেকে নেওয়া হবে সেই জিমেলটা আবার লগইন করছি ঠিক আছে বাস দাঁড়াও কত হয়ে গেছে লিখে নে ভুলে যাবি টুপিটা খোল একটু হাওয়া লাগা টুপিটা খোল মাথায় একটু হাওয়া লাগা যদি মাথা হ্যাঁ মোবাইল ওই এক্সট্রাটা ওই মোবাইল কথা বলে এক্সট্রাটা এক্সট্রাটা কই এক্সট্রাটা কাটবে ফোন করে দে আনতে বলবি ফোন করে আছে ফোন ভালো গুরুত্ব বের করে নে না তো লাস্ট হচ্ছে 7699 নিয়ে নে ওই তাহলে যে হোস্টিং 7699 সেইটি লগইন করে মার পারচেজ করা ডোমেইনের সাথে কি কানেক্ট করা হলো ওটা লিংক করা হলো কানেক্ট করা হলো দুটোকে মার্জ করব অ্যাকচুয়ালি মার্জ করা হলো হ্যাঁ মার্জ করা হবে দুটোকে মানে এদের হোস্টিং আছে আর ওদের ডোমেন আছে ওদের ডোমেন নেই তাই ওদের ডোমেনকে ওর সাথে কানেক্ট করে শেয়ার করা হবে এবার ব্যাপারটা যখন আমরা হোস্টিং পারচেজ করব হোস্টিং পারচেজ করার পরে এরকম ফার্স্ট ইন্টারফেস আসবে কিছু থাকবে না জাস্ট লগইন পেমেন্ট করার পরে এরকম আসবে ঠিক আছে এটা হচ্ছে হোম পেজ আমি ডোমেইন পারচেজ করলাম ঠিক আছে সেম ওই একই হোস্টিং পারচেজ করার পরে এই ইন্টারফেসটা থাকবে হ্যাঁ 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 ওখান থেকে বলবে এরকম না আর দেখুন ওখানে টাইপ করো এর নতুন একটা ট্যাব নাও হোস্টিং কার্ড ऐसे तो होस्टिंग कर रहे हैं बस एंटर करो जाओ ওখানে ফার্স্ট টেস্ট बस नीचे আসো नीचे এই হচ্ছে ক্লাউড সার্ভার বিজনেস আর ক্লাউড ঠিক আছে এই ক্লাউড সার্ভারের কথা বলা হচ্ছে ক্লাউডে 700 ফরমান হ্যাঁ প্রতি মাস 700 মানে যখন 3 বার বেড়ে যাবে যেমন প্লাস তো ওই ট্যাক্স আছে জিএসটি ট্যাক্স আছে হ্যাঁ 700-800 টাকা পড়ে যাবে মানে বছরে মানে 1100-1200 চলে যাবে ঠিক আছে এবার এখান থেকে একটু কাট করে এবার দুটোর মধ্যে ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি নিচে আমি নিচে একটু কাট করবো আর একটু উপরে
এর হচ্ছে ম্যাক্সিমাম, এটা পারফরমেন্স, স্ট্যান্ডার্ড মানে নর্মাল পারফরমেন্স হবে, ঠিক আছে। তারপরে আসে বিজনেসের এর থেকে আরো 5% এক্সট্রা স্ট্যান্ডার্ড থেকে, ঠিক আছে। তারপর যেটা ক্লাউড আছে এর থেকে 10x বেশি স্পিড, ঠিক আছে। তারপর এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 300টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর ওটা 100 না, যেটা প্রথমে দেখাচ্ছিলাম ওটা একটাই হোস্টিং, ঠিক আছে, একটাই করবো এটা। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে বিজনেস, তারপর ক্লাউড, তারপর ক্লাউডের পরেও আরো ক্লাউড আছে, ঠিক আছে, মানে ক্লাউড। তারপর যেটা আছে, তারপরে আছে এসএসডি স্টোরেজ আছে, আর এটা হচ্ছে এনভিএমই স্টোরেজ আছে, ঠিক আছে। যেমন কম্পিউটারে হয় না, সেম একই সেম সিস্টেম। তারপরে এটা উইকলি ব্যাকআপ আছে। ব্যাকআপ সিস্টেমটা এরকম, মনে করুন যে আপনার একটা ওয়েবসাইট আছে, তাতে কোনো সমস্যা হলো, কোনো একটা মানে কাজ করতে গিয়ে সাইটটা ডিলেট হয়ে গেছে বা কোনো মানে সমস্যা হয়ে সেটিং এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার আমার হোস্টিং সার্ভারে এসে ব্যাকআপ করলে একদিন আগে, যেটা আগে মানে আজকে আমার সমস্যা হয়েছে, মানে আমি কালকে যেমন ছিল ওয়েবসাইটটা তেমন করতে চাইছি, তাহলে আমার ডেইলি ব্যাকআপ অপশন থাকবে, তাহলে আমি কালকে ব্যাকআপটা আপলোড করে দিলাম, ব্যাস আমার যেমন থাকবে হয়েছিল তেমন হয়ে গেল, ঠিক আছে। আর এটা হচ্ছে উইকলি ব্যাকআপ, মানে এক সপ্তাহ আগে যদি কোনো সমস্যা হয়, তাহলে এক সপ্তাহ আগে সাইট যেমন ছিল তার মধ্যে হয়তো আমি কোনো পোস্ট করেছি যা কিছু করি সব ডিলিট হয়ে যায়, এক সপ্তাহ আগে যেটা ছিল সেটা আসবে। তারপর আনলিমিটেড এসএসএল সবারই আছে, এসএসএল মানে যেটা উপরে যে ওই লক মোড চিহ্ন থাকে, ঠিক আছে, ওটা এসএসএল বলে। তারপরে জিমেল আছে, যারা বিজনেস মেল দেয়, যেমন বলে দিচ্ছি, যেমন ধরুন গুগলের যেমন থাকে না, লাস্টে যেমন থাকে .google.com বা আদার্স, যেমন yahoo.com, redmail.com, সেরকম আপনি পার্সোনালাইজ মানে আপনি নিজের একটা ক্রিয়েট করতে পারবেন। যেমন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে digitalsparkgroup@gmail.com, ঠিক আছে। তার আমরা ইমেল ক্রিয়েট করতে পারি help@digitalsparkgroup.com, ঠিক আছে। আজ আমি সেদিন আমরা আমাদের এলাকাতে করেছিলাম এরকম ভাবে এটা ক্রিয়েট করা যায়। তারপর আছে, তারপর ফ্রি ডোমেইন, কটা একটাতে কটা মানে ক্লাউড বলে কটা ইমেল করে যাবে, হ্যাঁ ক্লাউড যদি হয় তো তুমি কটা ইমেল করে নাম দেবে, খুব করা যায়, এর মধ্যে অনেক লিমিটেশন আছে, সেগুলো ক্লাউড পরে আসছি। এর মধ্যে অনেক ব্যাপার আছে, ক্লিয়ার দেখাচ্ছে যে এত ফ্রি আনলিমিটেড, এর মধ্যে অনেক ব্যাপার আছে, লিমিটেশন আছে, এটা কাজ করার পরে বুঝতে পারবে। তারপর আছে আপ টু 100, ওর এক এক জনের হবে। তারপর ফ্রি সিএন, উপরে ফ্রি সিডিএন, হ্যাঁ ফ্রি সিডিএন, এর ফ্রি সিডিএন মানে স্ট্যান্ডার্ড, আর যে প্রথম যেটা আছে বেসিক যেটা ছিল সে দুটোতে সিএনডি নেই। সিএনডি হলো, ধরুন মনে করুন আমার মানে যে সার্ভারটা আছে সেটা ইন্ডিয়ান সার্ভার, ঠিক আছে। কেউ ধরুন মনে করুন বাংলাদেশ, কেউ মনে করুন, তারপরে মনে করুন আমেরিকা, পাকিস্তান, ইংল্যান্ড, যেখান থেকে বিভিন্ন জায়গাতে সব যখন সার্চ করছে, ইন্ডিয়ান সার্ভারে আমার যখন হোস্টিং থাকবে, ঠিক আছে, তখন কি তার লোড হতে সামান্য একটু টাইম লাগবে, ইন্ডিয়ান সার্ভারে কানেক্ট হবে, তারপরে তাহলে রেজাল্ট শো করবে, ঠিক আছে। যখন সিএনডি থাকবে তখন কি হবে, যে যেখানেই সার্চ করবে তার সেই সার্ভার থেকে আমার ওয়েবসাইটটা হোস্ট হবে, ঠিক আছে। কেউ হয়তো আমার মুম্বাই থেকে আমার সার্চ করছে, তাহলে মুম্বাই ওদের সার্ভার আছে, সেই সার্ভার থেকে পুরো ফাস্ট তাড়াতাড়ি লোকাল সার্ভার থেকে ডাইরেক্ট কানেক্ট হবে, হ্যাঁ তাড়াতাড়ি সার্চে চলে আসবে। তারপরে আছে ডেডিকেটেড আইপি অ্যাড্রেস। ডেডিকেটেড আইপি অ্যাড্রেস হলো যেটা আমি বললাম, শেয়ার হোস্টিং যখন নেবো, আমি এই যে কম্পিউটারে আমি কাজ করছি, ঠিক আছে, 10 জন মিলে কাজ করছি, তাহলে আমার এই কম্পিউটারে একটাই আইপি অ্যাড্রেস, ঠিক আছে, তাহলে আমার একটা আইপি অ্যাড্রেস নিয়ে আমরা 10 জন কাজ করছি, তাই না। যখন আমরা ক্লাউড নেবো 10টা কম্পিউটার হয়ে গেল, ঠিক আছে, 10টা কম্পিউটারে 10 জন কাজ করছি, বাট 10টা কম্পিউটার আইপিও আলাদা হবে, ঠিক আছে। এটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস, এটাই সুবিধা। হয়তো কোনো আমি যখন শেয়ারে নেবো, আমার হয়তো 10টা সাইট আছে, ঠিক আছে,
10টা সাইটের মধ্যে আমার একটা সাইডে গুগল থেকে পেনাল্টি লেগে গেছে যে এটা মানে খারাপ সাইট বা কোনো কিছু, ঠিক আছে। তাহলে ওই আইপি অ্যাড্রেসে তোমার দাগটা লেগে গেল, ঠিক আছে। তাহলে সবগুলো যত তোমার 10টা 20টা যত ওয়েবসাইট তোমার হোস্টিং অ্যাড আছে সবগুলোতে সমস্যা হতে পারে, ঠিক আছে। আরো অনেক ব্যাপার আছে, ও কমার্স আছে, তারপরে এগুলো সব অনেক ব্যাপার আছে। তারপরে অবজেক্ট ক্যাশি আছে, তারপরে ওয়ার্ডপ্রেস এআই এগুলো ইউজ করা হয় না অতটা, নতুন নতুন ফিচার এসেছে অতটা ইউজ হয় না। যাই হোক করে যাও। এবার পারচেজ করতে গেলে সেম এরকম অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে। করার পরে নাম ঠিকানা যেমন ডোমেনের ক্ষেত্রে দিলাম, দেওয়ার পরে পারচেজ করে দিলাম, পারচেজ করার পরে টার্গেটটা দেবো আরেকটা বেশ পারচেজ করার পরে এই রকম এন্টার করতে হবে, ঠিক আছে। যেমন ডোমেনের ক্ষেত্রে এলো, বুঝতে পারছি সেম এইরকম এলো। আসার পর এবার কি হবে, যখন আমরা এখন দেখাচ্ছি যে ক্লাউড সেট আপ করতে হচ্ছে, ক্লাউড হোস্টিং, ঠিক আছে। আমার সেট আপ করা নেই, এবার আমরা সেট আপ করবো। আর ক্লাউড কিনে একটা ডোমেন ফ্রিতে দেয়, ওটা ক্লেম করা হয়নি, আমি এখন মনে করি যে একটা ডোমেন ফ্রিতে কিনে দিতে পারে, ঠিক আছে। নেওয়ার পরে নেওয়া হবে সেট আপ করা হবে। সেট আপ এটা বলছে যে এই যে আমি যে ডোমেন মানে যে ক্লাউড সার্ভারটা কিনেছি, এটা আমার নিজের বিজনেসের জন্য নাকি কারোর জন্য, কারোর কাজ করে দেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। বা আরেকটা বলছে যে আমার কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো ট্রান্সফার করার জন্য নিয়েছে, ঠিক আছে। আমি দিচ্ছি যে অন্য কারোর জন্য ইউজ করার জন্য নিয়েছি, তারপর তুমি এটা করে দাও, এজেন্সি করে দাও। এটা বলবে এসে বলছে তুমি প্রজেক্ট ওয়েবসাইট ডিজাইনার নাকি তোমার এজেন্সি আছে, এজেন্সি হিসাবে কাজ করো, ঠিক আছে। এজেন্সি করে দাও। এবার বলছে যে তোমার ওয়েবসাইট কি ধরনের, এখানে ই কমার্স আছে, শপিফাই আছে, ব্লগ আছে, আদার্স করে আর টেক্সট করে। এবার ওয়ার্ডপ্রেস এবার বলছে যে তুমি একটা ডোমেন এখন ক্রিয়েট করতে বলবে, ঠিক আছে। এখন পুরো প্রথম সেটা হচ্ছে, এখন কোনো এই ডোমেনের সাথে কোনো কিছু কানেক্ট নেই, একটাও এখন ডোমেন নেই, ঠিক আছে। এবার বলছে যে একটা ডোমেন কানেক্ট করবে, কিন্তু ডোমেনটা যে কানেক্ট করবে সেটা কোন বিল্ডারের মাধ্যমে চালাবে। যদি পারো যে ওয়ার্ডপ্রেসের মধ্যে চালাতে, তাহলে একবার এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপর ডোমেন কানেক্ট করতে পারো, ঠিক আছে। আমরা এখনো কানেক্ট করতে পারি ওয়ার্ডপ্রেসের সাথে, বা আমরা স্কিপ করে দিয়ে পরে ইনস্টল করতে পারি, ঠিক আছে। এখন স্কিপ করে দিচ্ছি, পরে কানেক্ট করে যাবে। হোস্টিং আর ওয়েবসাইট রেসপন্স কে হোস্টিং আর ওয়েবসাইট একটা হোস্টিং আছে, ডোমেন দিচ্ছে একটা। ওখানে না, ওখানে না, নিচের ব্যাগ ওই চাবের পিছনে চাবের বাম দিকে, ওই লকের বাম দিকে, উপরে ওইখানে দেখা ওই দেখো ওই নিচে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার আছে না, হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেস ওটা বিল্ডার। এগুলো বিল্ডার, যেমন আমি বলেছিলাম যে বিল্ডার অনেক বিল্ডার আছে, হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার আছে, তারপর ওয়ার্ডপ্রেস বিল্ডার আছে, তারপর শপিফাই আছে, উইক্স আছে, ঠিক আছে, ব্লগ বিল্ডার আছে। এইসব দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। সবথেকে পপুলার হলো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, তারপর নেক্সট স্কিপ করে। এবার বলছে যে ডোমেন কানেক্ট করতে, একটা ফার্স্ট একটা ডোমেন কানেক্ট করতে, তাহলে ডোমেনটা যেটা ছিল জার্নি.com কানেক্ট করো। ওটা চলে আসবে ওখানে, হ্যাঁ, ওটার সাথে এটা আবার কানেক্ট করবে। এবার ফার্স্ট না ওটা ওইখানে অটোমেটিক শো হবে না, শো হবে না। আমরা ওখান থেকে তো যেটা কিনে মানে ইয়ে করেছিলাম, যে ডোমেনটা কিনে নেওয়া হয়েছিল, সেই ডোমেনের লিঙ্কটাকে মানে ডোমেনের যে মানে অ্যাড্রেসটাকে ওটা পুরোটা বলছে যে এখানে কোন ডোমেন অ্যাড করতে চাইছো সেই ডোমেনটা টাইপ করো। আমরা এই ডোমেনটা আপাতত কানেক্ট করতে আছি, কার রেন্টাল ইন কলকাতা, ঠিক আছে। যেটা কিনেছিলাম ওইটা এখানে দিয়ে দেবো, তাই তো? করলাম। তারপর এটা বলছে যে রেজিস্টার হয়ে আছে, কিন্তু এটা তুমি মালিক, তার প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমি তাহলে তার ডোমেন নিয়ে এখানে কানেক্ট করে দিয়ে আমি এবার তার কাজ করতে পারি, তাই না।
এবার বলছে যে এর ওনারশিপ তোমার কাছে আছে, তারপর অর্ডার করতে হবে, ফোন করতে হবে। এবার ওটা সিলেক্ট করো, করার পরে এবার বলছে যে তুমি যদি এর ওনারশিপ পেয়ে থাকো তাহলে এই txt এই কোডটা, ঠিক আছে, এখন নিচে একটা কোড দিয়েছে যাবে, এই যে কোডটা কপি করো। বলছে 10 মিনিটের মধ্যে তোমার ওই যে যেখান থেকে আমি এই যে ডোমেনটা কিনেছি, ঠিক আছে, আমি ডোমেনটা কিনেছি হোস্টিংয়ার থেকে, সেই হোস্টিংয়ারের ডোমেনের ডিএনএস এ গিয়ে এটা পেস্ট করতে হবে, ঠিক আছে। ডোমেনের ডিএনএস, হ্যাঁ, ওরা কিভাবে যেতে হয় বলে দিচ্ছি। আবার ওই হোস্টিংয়ারে যাও, হোস্টিংয়ারে ডোমেনে চলে এসেছে, এখানে আছে ডিএনএস নেম সার্ভার, তারপর প্রথমে আছে ডোমেন ওভারভিউ, তারপর ডিএনএস নেম সার্ভার আছে, তার ডিএনএস নেম সার্ভার চলে যাবে। তারপরে এই নিচে লেখা আছে ডিএনএস রেকর্ড, ঠিক আছে, ডিএনএস এর রেকর্ড, হ্যাঁ, ডিএনএস এর রেকর্ডে গিয়ে টাইপ করতে হবে txt, এটা এ আসছে না txt বলে, নিচে নিচে পেয়ে যাবে, হ্যাঁ txt। ব্যাস, এবার ভ্যালু যা আছে তেমন থাকবে, ভ্যালুটা এবার ওখানে গিয়ে যে কোডটা দিয়েছিল কোডটা পেস্ট করবে, তারপর যেমন যা থাকবে এবার অ্যাড করে দেবো। ব্যাস, এবার ডিএনএস রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে। তাহলে হয়ে গেল। এখানে আমি এবার নিচে স্ক্রল করো, দেখবে যে নিচে এখানে অপশনটা চলে আসছে, নিচে 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 আরো নিচে এই txt এখানে আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কোডটাকে কপি করেছিলাম এই কোডটাকে এখানে পেস্ট করে ওর সঙ্গে অ্যাড করা হয়েছিল, যেটা মানে দুটো মানে সিস্টেমকে পুরো করার জন্য, এক জায়গায় করার জন্য, কানেক্ট করার জন্য, তো সেটাই। হয়ে গেছে কানেক্ট। এবার আমরা আবার আমার চলে যাবো, আমার হোস্টিংয়ারে চলে যাবো, যার পরে নেক্সট। এবার বলছে যে তোমার এই যে ওয়েবসাইটটা কাদেরকে বেশি টার্গেট করো, তাহলে সেই অনুযায়ী সার্ভার ডিসাইড করবে, ম্যানুয়ালি ওখানেই থাকবে, ঠিক আছে, ডিফল্ট ওই সার্ভারেই থাকবে, ঠিক আছে। আমি ধর মনে করো আমি ব্লগিং করি, আমি টার্গেট করি যারা আমেরিকা যারা আছে তাদের সিপিসি বেশি পাওয়া যায়, আমরা তাদের নিয়ে ব্লগ লিখবো, ঠিক আছে, তাদের সার্ভিস নিয়ে ব্লগ লিখবো, তাহলে কি সার্চ হবে বেশি আমেরিকাতে, আমেরিকাতে সার্চ হলে তাহলে আমার হোস্টিং সার্ভারটা থাকতে হবে আমেরিকাতে, তাহলে আমার ফার্স্ট ওয়েবসাইটে লোড হবে। কিন্তু আমাদের যত বেশি আছে সব অডিয়েন্স আছে সব ইন্ডিয়াতে, তাহলে আমরা ইন্ডিয়া টার্গেট করবো, ঠিক আছে। যদি আমরা ওয়েবসাইটটা বানাই আমেরিকার জন্য তাহলে আমেরিকার টার্গেট করতে হবে, ঠিক আছে। যেমন আছে এখানে যে কান্ট্রি নেম দেওয়া আছে টার্গেটিং কান্ট্রি, হ্যাঁ হ্যাঁ, কোন দেশকে টার্গেট করা হচ্ছে, এখানে এখানে সিলেক্ট করতে হবে। ব্যাস নেক্সট। এখানে অলরেডি ইন্ডিয়া আছে তাই নেক্সট করে বেরিয়ে যাবো। ইনিশিয়ালাইজিং সেটআপ, এই জন্য রাঘবকে ক্লাস করো না, ওই কি হ্যাঁ, এই রাঘবকে এরা এই জন্য ক্লাস করতে কঠিন আছে। প্রথম থেকে যদি একদম মনোযোগ সহকারে যদি না নেয় কিছুই মাথায় দিতে পারবে না। শুরু থেকে যদি আবার কেউ ধরে ফেলে আর এই সমস্যাগুলো পরে কোনো সমস্যা নেই। দুটো ক্লাস করে সময় চলে আসবে, কোন থেকে দুটো ক্লাস মাঝখান থেকে শুরু করতে হবে। আমি যদি ক্লাসে এসে ভাবি না আমার এই ট্রেনে বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি হুড়োহুড়ি করতে হবে, আগ্রহ তো নেই, মানে তাহলে আর শিখতে কিছু হবে না। এই কমপ্লিট হয়ে গেছে, জিজ্ঞেস করে নেব সেই মানসিকতাও নেই। এই হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। দেখো, এবার আমাদের চলে এসেছে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট চলে এসেছে, ওয়েবসাইটে আছে এখানে লেখা আছে ক্যারিয়ার কার রেন্ট ইন কলকাতা.com, এই ওয়েবসাইটে চলে এসেছে। মানে এই হোস্টিং এ সবে একটাই ডোমেন ক্রিয়েট হলো, ঠিক আছে। এই ওয়েবসাইট আস্তে আস্তে মিনিমাম 20-30টা যা যত মানে ডোমেন হবে সব ওয়েবসাইটে এবার অ্যাড করা হবে,
একটাই সার্ভার, ঠিক আছে। ওই পুরো সার্ভারটা কি হয়ে গেছে? ক্লোজ রেনল ক্লোজ হয়নি, আবার করবো, আর কিছু মানে ওটাও করতে হবে। কারণ আমাদের যে শিকাগোর যে সাইটটা আছে ওই সার্ভারে আছে এই সার্ভারে চলে আসবে। ওখানে নিয়ে চলে আসবেন। না না হয়তো গেল হ্যাঁ নিয়ে চলে আসবে তো সবকটা। গেল কি ওইতে ট্রান্সফার করতে হবে, বা ওখানে তো অনেক সার্ভার, ওখানে মিনিমাম 25টার মতো ওয়েব সার্ভার, ওই সার্ভার। হ্যাঁ, এবার যারা মনে করো পয়সা দিচ্ছে না বা রিনিউ করতে যাচ্ছে না ওদের বাদ দিলে বাদ দিয়ে এখান থেকে ওয়ার্ক করার অপশন থাকে, জাস্ট একটা ক্লিক করলে অফ হয়ে গেল, আবার ওয়ার্ক করলে আবার টাকা দিলে আবার অন করে দেবে। অফ করে দিতে পারবে। বা যারা তুমি যদি ওটা ছেড়ে দিচ্ছ তাহলে যারা পয়সা দিচ্ছে না বা রিটার্ন করে চলে থাকবে এখানে এই সার্ভার আনারও প্রয়োজন হচ্ছে, তাই তো? ওভারঅল রয়ে গেল বোধ এখন তো মানে কেউ এখন তো 1 বছর কেউ এখন হয়নি, ঠিক আছে, সবাই জানতে হবে। সবাই জানে। 1 বছর এখন কেউ হয়নি। যাই হোক, এবার বলছে নিচে বলছে ডোমেন ইজ নট কানেক্টেড টু হোস্টিং এ, বলছে যে এটা মিনিমাম 24 ঘন্টা টাইম পর্যন্ত রাখতে পারে, ঠিক আছে। ওয়েবসাইট মানে ওপেন কিন্তু লাগে না, কিন্তু 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে। দেখাচ্ছি যেমন বোর্ড এডিটে দেখিয়েছে, অলরেডি কানেক্ট হয়ে যাবে 10-15 মধ্যে। সার্চ করো, ওই ডোমেনটা সার্চ করো, এখানে ওখানে না, ওটা এক নতুন ট্যাব নিয়ে একটু সার্চ করো, ক্লায়েন্ট সার্ভিস কপি পেস্ট করো, উইন্ডোজ ভি করো, উইন্ডোজ ভি। ও এটা করা আছে। এন্টার দাও, ব্যাস এ কানেক্ট হয়ে যাবে, দেখো, ঠিক আছে। ইউ আর অল সেট টু গো। তুমি 10 মিনিট সময় নেয়, তাই তো? কোনো সময় 5 মিনিটে হয়ে যায়, কোনো সময় একটু সমস্যা হয়, 10 মিনিট টাইম লাগে, কোনো সময় 20 দেখায় যে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। মিনিমাম ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু 10 মিনিট 5 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে, 90% হয়ে যায়। আর যদি কোনো সময় ভবিষ্যতে যদি না হয় তাহলে আপনার কোনো ব্যাপার না, হয়ে যাবে, 24 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। দেখো এই কানেক্ট হয়ে গেছে আমাদের। এবার আমরা এটার উপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই ডোমেনের উপরে। ওই ডোমেনের উপরে ডোমেন মানে ওয়েবসাইটে তৈরি হলো, তাই না? ওয়ার্ডপ্রেস ইনস্টল করো তো, তাই না? ব্যাস, এই আগে যেটা আসছিল সেটা এবার ঠিক হয়ে গেছে। দেখো এবারেই চলে এলো। ফলো করো, এদিকে ফলো করো। এবার দেখো, এবার আমরা করব এই ডোমেনের উপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ঠিক আছে। আমাদের এখন ওয়েবসাইটটা দেখতে কেমন আছে, ডিফল্ট পেজে যাও। সাইকেল হ্যাঁ, এই এখন সাইকেল সাইকেল। হোস্টিং এর একটা পেজ নরমাল একটা অ্যাড করা আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এর উপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসে যাও, না ওয়ার্ডপ্রেসে না, মানে ওখানে যাও না। এবার এর উপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে, ফার্স্ট কোথায় যেতে হবে, ওয়েবসাইটে যেতে হবে। নিচে ওয়েবসাইট আছে, নিচে, হ্যাঁ ওয়েবসাইট, তারপর ওয়ার্ডপ্রেস। এবার বলছে যে ডিটেক্টেড ওয়ার্ডপ্রেস, এটা যদি ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল করা থেকে থাকে তাহলে অটো কোনো সমস্যা হয়ে থাকে, আবার এখানে ক্লিক করলে আবার ঠিকঠাক মানে হয়ে যাবে, মানে ওর সাথে পুরো কানেক্ট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস সেটাই তো? হ্যাঁ, আমাদের এখন নতুন এখন কোনো কানেক্ট করা নেই, তাহলে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস করব, ঠিক আছে। আচ্ছা ইনস্টল থাকলে তো আমার ইনস্টলটা দেওয়া হয়। ইনস্টল থাকলে ওটা ওভাররাইট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ইনস্টল থাকলে তুমি এখানে ডিটেক্ট ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসটা এই ডিটেক্টে ক্লিক করলে যদি ইনস্টল থাকে ওটা অটোমেটিক ওটা অ্যাক্টিভেট হয়ে এর সাথে কানেক্ট হয়ে যাবে। আর যদি ইনস্টল ওয়ার্ডপ্রেস যেটা আছে এটা আমাদের হাতে নেই, আছে কিনা জানি না, যখন আছে কিনা জানি না তাহলে এটা ডিটেক্ট করে দেবো, নেই তাহলে এটা ইনস্টল করে নেবো। এবার আমরা নতুন সেটআপ করছি যখন আমরা ইনস্টল করব, ঠিক আছে। তো ডিটেক্টে ক্লিক করব, আমরা নতুন হচ্ছে মানে ইনস্টলতে ক্লিক করব। করার পরে এবার ওয়ার্ডপ্রেসের এবার আইডি পাসওয়ার্ড জিমেল দিতে হবে। এটা কি, এটা হলো জানো তো, এটা মানে যখন ওয়ার্ডপ্রেসে আমরা ভিতরে যেতে যাই তখন একটা আইডি পাসওয়ার্ড, যেমন sushant@gmail.com, তার পাসওয়ার্ড সুশান্ত সুলিপ্ত, মানে অ্যাকচুয়ালি ওটার ইউজার অ্যাডমিন, মানে আইডি পাসওয়ার্ড যেটা দিতে হয় ওইটা এখান দিয়ে ক্রিয়েট। হ্যাঁ ওটা শুধুমাত্র অ্যাডমিন যে ইউজ করবে সেই একমাত্র পাবে। প্রথম ওয়েবসাইট টাইটেল দিয়ে দাও,
না টাইটেল ভালো করে দাও, টাইটেল দাও কার জার্নি প্রো, হ্যাঁ কার রেন্টাল সার্ভিস। এইসব জায়গায় মানে ওরকম নাই, এখানে ইউজ হয় এরকম হাইপেন ইউজ হয়, ওখানে ওরকম মানে ইউজ হবে না। হাইপেন মানে এরকম লম্বা দাঁড়িয়ে হ্যাঁ হাইপেন এটাই এটাও স্ল্যাশ না, এটা চলো। ঠিক আছে পাবলিক পাবলিক আর ঠিক আছে এটা ঠিক আছে। বড় হবে না, নামটা কিরকম নাম দিতে হয় মানে এটা ওয়েবসাইটের টাইটেল, যেমন অন করো তুমি ওই একটা সাইট ওপেন করো, যে কোনো একটা সাইট, তাহলে একসাথে দিলে ভালো। কোনটা? গার্ডেন সার্চ দিও, গার্ডেনটা লিখে করতে হবে। টাইটেল নাম বলে যাচ্ছে আমি লিখে দিই, দিয়ে দিচ্ছি। একটা নিউ ট্যাব নাম নিয়ে শিক্ষা ভবনটা ওপেন করো। SIS knowledge হয়ে SIK ঠিক আছে, আজিদা লিগাজিদা তো চলে আসবে। এটাই হ্যাঁ দেখবে ও না, স্পেলিংটা আলাদা। আচ্ছা আজিদা লিগাজিদা বলা চলে আসবে। এটা চলে আসবে ये जो आईटी स्पेस दी आली अगर स्पेस आई ये देखो नीचे 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 ওর রাজস্থানেরটাও মিস্টেক আছে ये जेटा है बाबू হ্যাঁ ये जेटा আজি হই আজি ये जेटा है बाबू ऊपर ও जी ये জি এ যেটা स्क्रॉल करो नीचे नीचे और ये होम में जाओ হোমই তো আছে। ও না, টিচার্সের এতে আছে। এই যে সাইটটা ঠিক আছে, সাইটটা এখানে এরকম মাউস রাখার পরে এই যে লেখা আছে শিক্ষাভবন.com, এই ডিফল্ট পেজ আসছে, এই যেমন এখানে যাচ্ছে এখানে দেখো এই হোস্টিং আর এভরিওয়ান ইউ নিড টু এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট এ ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট টাইটেল, ঠিক আছে। আমি এই রকমই দিতে বলছি, আমি যে লম্বা দাঁড়ি আচ্ছা আচ্ছা ওই আর দাঁড়িটা আমি আপনাকে একটু বলি ইউটিউব ভিডিও চালানোর মতো আছে ধরো ভিডিও চলতে নিচে চ্যানেল দেওয়া থাকে যেটা এটা এরকম টাইপের এটা এফেক্ট করতে হবে এটা ওরকম একটু আলাদা আছে, একই তো এটাই। টাইটেল চেঞ্জও করতে পারবে, এই তো একই, দেখে নিন এই আচ্ছা আচ্ছা এটা এখন নিচ্ছে না, ও সাইডের মধ্যে দিয়ে দিতে হবে, আমি কেটে দাম স্পেশাল টাইপ কোনটা লাইনটা নিচ্ছে না, নেবে না? ওটা ওয়েবসাইট ও, হ্যাঁ। ইনস্টল হয়ে যাবে তারপর আচ্ছা আচ্ছা হাইপেন দেবো, হাইপেন মানে মাঝখানে আর একটু করে দাও। আচ্ছা এটাও নেবে না, নেবে না? এটা আচ্ছা স্পেশাল ক্যারেক্টার চাইছে শুধু জার্নি প্রোই থাক, জার্নি প্রো পরে জিমেল দিয়ে দাও একটা, ওদের জিমেলটা দিয়ে দেবো, হ্যাঁ ওদের জিমেলটা দিয়ে দেবো। যে জীবনটা পাসওয়ার্ডটা দেবো অ্যাডমিন প্যানেলে এই জীবনের পাসওয়ার্ড না, এটা ইউজার নেম চাইছি তো, অ্যাকচুয়ালি তো ইউজার নেম চাইছি, ওদের ইউজার নেম। ওপরে ওপরে জিমেল দাও, ওপরে ও ওপরে জিমেল চার জিমেল ইউজার নেম দেবে জার্নি প্রো,
এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর নেম, এটা পাসওয়ার্ড, মোবাইল খারাপ হয়েছে, এখন ঘুমাচ্ছে, এখন খারাপ দেওয়া নেই জানো। এই লেটার থেকে যাচ্ছিলাম কুনাল, এই ভিডিওটা নিয়ে বাইরে যাচ্ছিলাম, কি বলে বসুর যাবো ভাঙালা কি দেওয়া না গোড়া হলে জার্নি @000 জার্নি ইউজার নেম জার্নি @000 এবার যেমন আছে তেমন থাকবে, ব্যাস ইনস্টল। দেখো আমাদের ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। আগে কেমন ছিল, আগে দেখাচ্ছিল ডেডিকেট ছিল, ইনস্টলের অপশন দিচ্ছিল আর আরেকটা কি অপশন দিচ্ছিল, তাই না? দুটো অপশন দিচ্ছিল, আগে সেই অপশন Detective. ডিটেকটিভ অপশন দিচ্ছিল আর ইনস্টলের অপশন দিচ্ছিল। এখন কি এসেছে, এখন অ্যাডমিন প্যানেলে যাওয়ার অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, অ্যাডমিন প্যানেল কোনটা দেখাচ্ছে, যেতে হবে অ্যাডমিন প্যানেলে। তুমি শিক্ষা ভবনে যাও, শিক্ষা ভবন হ্যাঁ যাও, যাওয়ার পরে এর অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য মানে এখানে কোনো চেঞ্জেস করার জন্য আমাদের প্রথমে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। ঠিক আছে, আর এর অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য শিক্ষা ভবনের পাশে একটা স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখতে হয়, জানো? এই স্ল্যাশ WP অ্যাডমিন WP অ্যাডমিন এন্টার। এটা বড় হবে ও এই জায়গা আছে না। এবার এই যে এখানে আমরা যে জিমেল আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে, সেম এটা হচ্ছে শিক্ষা ভবনের যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেই আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এর অ্যাডমিন প্যানেলে যেতে পারবো। ঠিক আছে, সেম ওই রকমই জার্নি কোড ওয়েবসাইটে এখন লাইভ আছে, ওর অ্যাডমিন প্যানেলে যা। এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, তাই না? এবার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য সেম আমরা এবার জার্নি কোডে যাও, ডিলিট করে দাও, এটা ক্লোজ করে দাও, জার্নি কোডে যাও, জার্নি প্রো মানে কলকাতা, ব্যাস ঠিক আছে। যাবে তো কলকাতা। কই নিউ ট্যাব নাও, নিউ ট্যাব নিয়ে ও কলকাতা জার্নি ট্যাব কলকাতা এন্টার কর। দেখো আগের পেজটা ছিল এরকম নরমাল, আগে ছিল হোস্টিং গার্ডের কানেক্ট করা ছিল, জাস্ট একটা পেজ দিয়ে রেখেছিল। আমরা এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এটা আমাদেরকে এরকম এই ফরম্যাটে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল হওয়ার পর এবার কি করবো, আমরা এর অ্যাডমিন যেটা জার্নি প্রো আমরা দিয়েছিলাম টাইটেল উপরে দেখতে পাচ্ছেন, ওই টাইটেলের উপরে শো হচ্ছে জার্নি প্রো। ঠিক আছে, এবার আমরা যাব এর মধ্যে ওয়ার্ডপ্রেসের মধ্যে, ঠিক আছে, অ্যাডমিন প্যানেলে।
তাহলে edit করতে হবে, হ্যাঁ। এই অ্যাডমিন প্যানেলে যেতে গেলে ক্লিক করবে, করার পরে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন, অ্যাডমিনে চলে এলো। অ্যাডমিনে চলে এলাম। এবার যাই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম এটা ক্রিয়েট করার সময় সেটা দিয়ে দেবো। পুরোটা আলাদা দিয়েছিল, বড় হাতে কি দিয়েছিল এখানে সমস্যা হবে না বড়, ঠিক আছে। যাই হোক পাসওয়ার্ড যা দিয়েছিল ওটা। ওয়েবসাইট লিখে ওখানে তোমার স্ল্যাশ দিয়ে wp শো পাসওয়ার্ড করো, অ্যাডমিন না অ্যাডমিন login লিখতে হবে অ্যাডমিন আচ্ছা আচ্ছা অ্যাকশন লিখে দাও, জানি পুরো অ্যাকশন লিখে দাও। ইউজার কি দিয়েছিল, তাহলে ওই জিমেলটা দাও, জিমেলটা দাও। এক মিনিট দেখে নিচ্ছি লাস্ট পাসওয়ার্ড একবার দেখো না। পাসওয়ার্ড ঠিক আছে, অ্যাক্টিভেট কি দিল? হয়ে আছে, হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। ঠিক আছে। পাসওয়ার্ডটা আলাদা করে দিয়েছিল। ব্যাস, এর হলো অ্যাডমিনে আমরা চলে এলাম, ঠিক আছে। এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে কেমন, আমার হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপ করে কি আছে তো, নিচে জার্নি করতে যাও। কোনটা এটা? না না, জার্নি করলে চার ক্লাস দেখাবে কারেন্ট চালে, হ্যাঁ ব্যাস। ওপরে যাও, ওপরে ওপরে একটু নিচে 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 নিচে, সেকেন্ডটা ওপেন করো। এটা এই যেমন এই একটা ওয়েবসাইট, ঠিক আছে। নিচে আমি মানে এরকম আমার কি করতে হবে, এরকম একটা প্রথমে এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে, ঠিক আছে। যাতে এরকম অপশন থাকবে, এই যেমন গাড়ির অপশন থাকবে, তারপরে নাম ঠিকানা ফিল আপ করার অপশন থাকবে, কখন থেকে কখন গাড়ি নিতে নেবে সেই ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তারপর নিচে আমি তারপরে এই কি কি গাড়ি আছে সেই গাড়ির একটা অপশন থাকবে, আমাদের কাছে এই গাড়ি আছে, এই ফিচার্স আছে, এই গাড়ি এত ঘন্টা সেটা ড্রাইভার পাবে কি না পাবে না, সেই ফিচার্স গুলো অ্যাড করতে হবে। নিচে আসো, এই একটা বানাতে দিয়ে যাও, এই র্যাপিডো, হ্যাঁ র্যাপিডো না না, এটা অ্যাপস না, এটা নরমাল একটা ওয়েবসাইট হবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে করুন না, এটা এগুলো কি হয় মনে করো জিওআই মানে কারো কোনো ঘুরতে যাবে, কারো দরকার পড়েছে, প্রাইভেট কার মধ্যে আছে, আমরা বাইরের মধ্যে উড়ছে গেছিলাম, বাইক ভাড়া দেয় বাইক ড্রাইভার ওদের নাকি ড্রাইভার নিজে নিজের ড্রাইভার যে লাইসেন্স সব থাকতে হবে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের কপি দিতে হবে, জেরক্স দিতে হবে, দিলে ওরা তোমার বলে দেবে যে কোথায় কোথায় যাবে, ওরা বুঝতে পারবে, সেভাবে ওরা রেট বলবে। প্রশ্ন তো এখানে পিক আপ ড্রপ আছে, এয়ারপোর্ট ট্রান্সফার আছে, কার রেন্টাল সার্ভিস, কর্পোরেট ট্রাভেলস কোথাও মানে যাওয়ার জন্য, বা এয়ারপোর্ট ট্রান্সফার, এয়ারপোর্ট কোথাও পৌঁছে দেবে, সিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে শহর ঘুরিয়ে দেখার জন্য, শর্ট টার্ম অ্যান্ড যে লং টার্ম যেগুলো আছে সব কিছু অ্যাভেলেবেল আছে। এই যেমন এদের আছে কার ইন ফ্লিট 22টা আছে, এতজন হ্যাপি কাস্টমার আছে, 18 জন ড্রাইভার আছে ওদের, আর ওদের বিজনেস এই এতদিনের, এই তো 22টা কার, 18টা ড্রাইভার, আর এতজন হ্যাপি কাস্টমার আছে, প্লাস ওদের ডে ইন বিজনেস 5475 দিন।
আচ্ছা এই যে এখন দেখো ওই যে স্যামসাং গ্যালাক্সি এই যে এই জিও এরকম একটি দেওয়া আছে এগুলো নিজেদের বানানো কিন্তু ভেবে করতে দেওয়া জেনুইন কিনা এবার এই যে সম্পূর্ণ দেওয়া আছে মানে কার এতগুলো আছে একটা কাস্টমার ড্রাইভার এই যে মানে ভেবে করতে যায় কোনো অপশন নেই তো এগুলোকে দেখানো যে আমার এইগুলো আছে হ্যাঁ ভেরিফাই যেগুলো হ্যালো সার্ভিস এই গ্যালাক্সি স্যামসাং কি বের আচ্ছা চলো নেক্সট আমাদের বাড়িটা যায় এইবারে দেখাচ্ছে ওদের কি কি গাড়ি আছে। সুইফট ডিজায়ার, এটিওস, ইনোভা, ক্রিস্টা, হন্ডা সিটি, করোলা, ফরচুনার আছে, ক্যামরি আছে, মার্সিডিজ আছে, ই ক্লাস এই সি ক্লাসের, অডি A4 আছে, অডি 6 আছে, বিএমডব্লিউ 3 সিরিজ আছে, বিএমডব্লিউ 5 সিরিজ আছে, মার্সিডিজ এস সিরিজ আছে, বিএমডব্লিউ 7, এদের মোটামুটি যা গাড়ি আছে সব এখানে দিয়ে রেখেছে। আচ্ছা এগুলো নিজের গাড়ি কি হয় লোকাল গাড়ি নিয়ে নিজের গাড়ি রাখতে পারে মানে ধরো কন্ট্যাক্ট থাকে হ্যাঁ ওদের সঙ্গে চুক্তি থাকে। চুক্তি থাকে মানে ভিতরে থাকে যে তোমাদের গাড়ি ভাড়া হয় তাহলে দিতে হবে দিতে যায় আর কি হ্যাঁ ওয়েবসাইটে তারা বুক করবে ডেট টাইম বলে দেবে যে সেই টাইম মধ্যে গাড়ি থেকে হ্যাঁ সেই গাড়িটাকে তার সেই মানে স্থান পর্যন্ত ওখানে দিয়ে আসতে হবে সেই সময়টুকু জন্য। মানে সেই সময়টুকু গ্যারেজ থাকবে হ্যাঁ কোম্পানি আমার নিজস্ব গ্যারেজ তো গ্যারেজ হবে যে হ্যাঁ। নেবে সেই গ্যারেজ থেকে গাড়ি পিক আপ করে নিয়ে চলে যাবে। বা এমনও হতে পারে এই যে যদি যে ড্রাইভার দেয় এবার তাদের ডেস্টিনেশন অনুযায়ী সে সেখানে পৌঁছে নির্দিষ্ট সময় অনুযায়ী। কি প্রবলেম আছে বলো এই তো হাউ ইজ মাঝখানে ভেবেছিলাম খুবই আছে এখানে লেখা হাউ ইট ওয়ার্কস, এক্সিকিউটিভ অর্ডার, ভ্যাস ফ্লিট আর রেসপন্স টাইম, তিনটি জিনিস আছে। আপনি বেরিয়ে যাও এই তো অর্ডারের কত থেকে জানি এটা তো 545 হলো হ্যাঁ 50 যেটা 10 মিনিট লাগে তো গাড়ি ডিসটেন্স এদের কি এদের ওয়েবসাইটে কি মানে যারা বুক করবে মানে বুক করতে হয় মানে হ্যাঁ এই তো ওই তো এদের এই পুরো বুক করার জন্য এই যে ফর্মটা দেওয়া আছে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর রেটস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, কত ভাড়া কি আছে, কত দূর কোথায় যাবে, কত ভাড়া, নেম, পিকিং আপ লোকেশন, ড্রপিং অফ লোকেশন, আর ফোন নাম্বার আছে, মানে কোন দিন থেকে মানে জার্নি স্টার্ট হবে, কোন দিন লাগবে, অ্যাভেলেবিলিটি, আবার মানে কি কার আছে, ঠিক আছে, মানে কোন কার লাগবে, আর তার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমেল, আর কোন সময়, কোন দিন আর কোন সময়। কোনটা এগুলো সব সিলেক্ট করে তবে আসবে। এই তো আগে থেকে বুক করে দিতে মানে তিনটে দেখাচ্ছে তো না না আরো আছে নিচে। গাড়ি নিয়ে গেলে তাও টাকা দোকান দেবে না দেবে না বলতে এই যে এখানে দিয়ে রেখেছে লাক্সারি কার, লাক্সারি কার চাইলে লাক্সারি কার, যেমন ধরুন লাক্সারি কারের মধ্যে আছে যেমন এখানে আছে এই BMW 7 সিরিজ, মার্সিডিজ এস ক্লাস, এস সিরিজ যে ক্লাসগুলো আছে ওগুলো লাক্সারি কার মানে যে কারের মধ্যে পড়ে। আরো কিছু সাইট দাও এই মানে সাইটটা বানানো হবে আজকে দিয়ে বানানো স্টার্ট করব ঠিক আছে। এই প্ল্যান আমার মাথায় ভাবছিলাম বুঝলে তো আমি একটু বাইক নিয়ে ভাবছিলাম তো ভাবা যায় নিজের গাড়ি নিজের কিছু নেই ওয়েবসাইট মানে বিজনেসটা করে এইভাবে লোকালিটি অনুযায়ী কারণ এগুলো পাবলিক ডিমান্ড থাকে যে গাড়ি যারা নিজেরা গাড়ি নিয়ে যাবে মনে করো ঘরের বিয়েতে গাড়ি ডাইরেক্ট ভাড়া করা থেকে যদি আমাদের কাছে মানে সেভ হতে পারে বা যদি সেভ নাও হয় মানে তোমার ইয়ে হবে আর কি মানে অ্যাভেলেবিলিটি কোথায় যেতে হবে ঘরে বসে গাড়ি চার্জ করতে পারবে দেখতে পারবে কদিন গাড়ি এখান থেকে চুজ করতে পারবে এখানে এই একটা আছে যেমন এটা ওই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট বানিয়ে রেখেছে
এরা হয়তো ওয়েবসাইট বানিয়ে নিতে 12,000-15,000 টাকা দিয়ে ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে ওয়েবসাইট একদম পুরো পাতি ওয়েবসাইট লাগবে, একদম পুরো নর্মাল বানিয়ে রেখেছে, ঠিক আছে। মানে ব্লগ টাইপের। যাই হোক, র্যাঙ্কিং মানের জন্য ভালো, র্যাঙ্কিং এর জন্য ভালো কাজ করেছে, ব্লগ করে খুব ভালো করে লিখেছে। হ্যাঁ, ব্লগ করলে তবে র্যাঙ্কিং আসবে, কন্টেন্ট এরা তো হ্যান্ডেল আছে নাকি? হ্যাঁ রিভিউ, ক্লায়েন্ট রিভিউ, কাস্টমার রিভিউ। এটা মানে তো হ্যান্ডেল কাস্টমার ইউটিউবে ইউটিউবে মানে ভিডিওগুলো আপলোড এরা ভালো কাজ করেছে, কারণ ওয়েবসাইটে আপলোড করে রাখলে তাহলে ওয়েবসাইটটা আগে ভিডিওটা লোড হতে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। শুধু লিঙ্ক দিয়ে রেখেছে। লিঙ্ক দেওয়া আছে, আর লিঙ্ক তো ইউটিউব থেকে ডাইরেক্ট ক্লিক করে ফেসবুক সার্ভার থেকে চালু হবে, ঠিক আছে। ওখানে ইউটিউবে মানে সেখানে ভিউজ বাড়বে ইত্যাদি। প্লাস সাইটের উপর লোডও কম করবে। এই প্ল্যানটা ভালো হয়েছে। কতগুলো প্ল্যান সমানে না না, এগুলো কিছু না। দেখো, প্ল্যান করবে, প্ল্যান সাকসেস করে সেবার করতে হবে, কাজ করবে লোকজন। আমাদের এতগুলো ছেলে মেয়ে আছে, এরাই কাজ করে, আমরা যদি প্ল্যান করে দিলাম, যে প্ল্যানটা প্ল্যাটফর্ম মাঠে নামিয়ে দিলাম, প্ল্যান তো অনেক আছে, কিন্তু কাজ দিয়ে কাজ শুরু করবে। আমাদের এই ছেলেগুলো আছে বলে আমাদের হেল্পে নেওয়া অনেক, এদেরকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। দুটো ছেলে আমাদের হাতে আছে, কাজ কাজ করে পাওয়ার উপায় বলে যাচ্ছে সব। এই যেমন এরা একটা ভালো জিনিস করে রেখেছে, আর 22 কিলোমিটার। এখন আর লগ করে দাও, স্টপ করে দাও, ভিডিও লং হয়ে যাচ্ছে না।